তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমন আসিফ এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। দেশে ফিরলেন পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, ঢুকতে পারেননি কানাডায়। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রো রেল, আগামী বছরের ডিসেম্বরে শুরু বাণিজ্যিক চলাচল। $2025 সালের মধ্যে $5 মিলিয়ন ডিজিটাল ডিভাইস রপ্তানি হবে, জানালেন প্রধানমন্ত্রী। র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা দুঃখজনক বললেন আইনমন্ত্রী। জঙ্গিবাদকে উস্কানি দিতে পারে মন্তব্য সেতুমন্ত্রী। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। কানাডা প্রবেশ করতে না পেরে দেশে ফিরেছেন সম্প্রতি পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। বিকেলে এপিবিএন এ তথ্য নিশ্চিত করে। জানানো হয় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট 586 ফ্লাইটে দেশে ফেরেন তিনি। ফ্লাইটটি বিকেল 5টা 4 শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বৃহস্পতিবার সদ্য পদত্যাগ করা তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন। এ সময় কানাডা ইমিগ্রেশন ও বর্ডার সার্ভিস এজেন্সির কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন। সম্প্রতি অসৌজন্যমূলক বক্তব্য ও অশালীন কথোপকথনের জেরে প্রতিমন্ত্রীর পদ ছাড়তে হয় তাকে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান সহ 2 জনের বিরুদ্ধে রাজশাহী, সিলেট, খুলনা, চট্টগ্রামে ডিজিটাল আইনে মামলা হয়েছে। মামলার অপর আসামি করা হয়েছে উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদকে। দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম সাইফুল ইসলাম। মামলার বিবরণে বলা হয়, আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে ব্যক্তিগতভাবে অপমান, অপদস্থ ও হেয় প্রতিপন্ন করেছেন, যা নারী সমাজের প্রতি অপমানজনক এবং আইনত শাস্তিযোগ্য অপরাধ। এর ফলে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে। সিলেটে অ্যাডভোকেট তানভীর আক্তার খান বাদী হয়ে মামলা করেছেন। আগামী 15 ডিসেম্বর এ বিষয়ে আদেশ দেবে আদালত। চট্টগ্রামে আরেকটি মামলা করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি অ্যাডভোকেট এসএম বদরুল আনোয়ার। মামলাটি আদেশের জন্য রেখেছে আদালত। এছাড়া খুলনাতেও হয়েছে একটি মামলা। তথ্য প্রতিমন্ত্রী জনাব মুরাদ হাসান এবং যে ফেসবুক লাইভে যিনি সাক্ষাৎকার নিয়েছিলেন শেখ মহিউদ্দিন হেলাল, এই দুজনের নামে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন 78 মামলা দায়ের করলাম। এই ন্যাক্কারজনক যে উনি ঘটনা ঘটিয়েছেন, মন্তব্য করেছেন, এটার আমরা তীব্র নিন্দা জানাই। হোসেনের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেছেন বগুড়া বারের অ্যাডভোকেট। মামলাটা আদালতে দাখিল করা হলে আদালত মামলাটা গ্রহণ করে এটা পরবর্তী আদেশের জন্য দিন দিয়েছেন। প্রথমবারের মতো রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে চলল মেট্রো রেল। রোববার সকাল 11টায় আগারগাঁও স্টেশনে পৌঁছায় ট্রেনটি। পরীক্ষামূলক চলাচলে কোনো সমস্যা হয়নি। আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিকভাবে চালু করা হবে বলে আশা কর্তৃপক্ষের। রোববার সকাল 11টা নির্ধারিত সময়েই উত্তরা থেকে ছেড়ে আগারগাঁও স্টেশনে এসে থামে মেট্রো রেল। ভায়াডাক্টের ওপর দিয়ে এবারই এত দূরত্ব অতিক্রম করল বৈদ্যুতিক ট্রেনটি। সকাল থেকেই স্টেশন এলাকায় বিশেষ প্রস্তুতি নেয় কর্মকর্তারা। পুরোপুরি কাজ সম্পন্ন না হলেও সবকিছু তদারকি ছিল চোখে পড়ার মতো। শ্রমিকদের মাঝে ছিল আলাদা উচ্ছ্বাস। সবাই আসতেছে, দেখতেছে, কিন্তু আমাদের এই প্রজেক্ট কাজ করে আমি অনেক গর্বিত। যে সেফটি বলি, প্রোগ্রেস বলি, কোয়ালিটি বলি, সমস্ত কিছুই খুবই ভালো। যেটা আমরা বাহিরে যেই কাজগুলো করে আসছিলাম, এখন বাংলাদেশে আসার পরেও সেম কাজগুলোই দেখতেছি। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জানান, পরীক্ষামূলক এ যাত্রার সফলতা। আগামী বছরের মাঝামাঝিতে মতিঝিল পর্যন্ত লাইন বসানো হবে বলেও জানান তিনি। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বর 2022 মাসের মধ্যে আমাদের যে যাত্রীবিহীন যে ট্রায়াল রানটা আছে সেটা আমরা শেষ করতে পারবো এবং বাকি যে 3 মাস আছে সেই সময় আমরা প্রস্তুতি গ্রহণ করব যাতে আগামী 2022 সালের ডিসেম্বর মাসের 16 তারিখে মেট্রো রেল বাণিজ্যিকভাবে চলাচল করতে পারে।
এখন পর্যন্ত মেট্রো রেলের ৬ সেট ট্রেন দেশে এসেছে। সোমবার ডিপোতে পৌঁছবে আরও ২ সেট। ঢাকার যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মেট্রো রেল। তবে বিশেষজ্ঞরা বলছেন মেট্রো রেলের টেকসই সুফল পেতে স্টেশন কেন্দ্রিক সড়ক ব্যবস্থাপনার উন্নয়নও প্রয়োজন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন ডিজিটাল ডিভাইস রপ্তানি হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের মেধা তুলে আনতে সক্ষম হয়েছে সরকার। নতুন প্রজন্ম এই দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন ও ডিজিটাল বাংলাদেশ 2021 পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। প্রথমেই তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে পুরস্কার দেওয়া হয়। বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী 2008 সালের নির্বাচন ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন। এ সময় দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে সন্তোষ জানান তিনি। দেশের ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু তাদের উদ্ভাবনী শক্তি দিয়ে অনেক কিছু তারা আজকে তৈরি করছে, যা বাংলাদেশের জনগণ সেই সেবাটা পাবে। তাদের যে মেধা, তাদের যে মনন, সেটা বিকশিত হবার সুযোগ, এটাও এই ডিজিটাল বাংলাদেশ না করলে এটা বোধহয় কখনো সম্ভব হতো না। বা তাদের ভিতরে এই যে মেধাটা রয়ে গেছে সেটাকে বের করে নিয়ে আসা এবং সেটা দেশের কাজে লাগানো, এটাই ছিল সবথেকে বড় লক্ষ্য। তো আমি মনে করি সেখান থেকে আমরা সত্যি অনেক বেশি সাফল্য অর্জন করতে পেরেছি। তুলে ধরেন ডিজিটাল ডিভাইস তৈরি ও রপ্তানি নিয়ে সরকারের পরিকল্পনা ও আশাবাদ। সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, আমার মনে হয় যে এটা সকল খাতকে ছাড়িয়ে যাবে এই ডিজিটাল ডিভাইস আমরা যদি রপ্তানি করতে পারি। আর তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। পরে প্রধানমন্ত্রী উদ্বোধন করেন তথ্য প্রযুক্তি খাতের 4টি প্রকল্প। তথ্য প্রযুক্তির এ পরিকল্পনায় দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শান্তিতে বিশ্বাসী হলেও আঘাত এলে বাংলাদেশ সেনাবাহিনী পাল্টা আঘাতের সক্ষমতা অর্জন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে বাংলাদেশ মিলিটারি একাডেমির 81তম বিএমএ কোর্সের কমিশন প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এ সময় নবীন সেনা কর্মকর্তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অনেক পদক্ষেপ নিয়েছে সরকার। সেনাবাহিনীকে বিশ্বমানের সামরিক সরঞ্জাম সমৃদ্ধ করার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের সব ব্যবস্থা করা হবে বলে দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন শেখ হাসিনা। মহান মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে দেশের সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানিয়ে সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিদেশে দায়িত্ব পালনের দক্ষতা পেশাদারিত্ব দেখিয়ে আমাদের সেনাবাহিনী সকল মহলে প্রশংসা অর্জন করেছে। আমি যখন বিদেশে যাই সকলে যখন প্রশংসা করে গর্বে আমার বুকটা ভরে যায়। এই সুনাম ধরে রাখতে হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি। জাতির পিতা আমাদের যে পররাষ্ট্র নীতি দিয়েছেন, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, আমরা সেই পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি। কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। ওমিক্রনে আক্রান্ত 2 ক্রিকেটার ভালো আছেন জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তাদের মাধ্যমে অন্য কেউ আক্রান্তের তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি। রোববার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে সব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। 2 জন খেলোয়াড়ের যে ওমিক্রন ভাইরাস পাওয়া গেছে, তারা ভালো আছে এবং আতঙ্কের আমি মনে করি কোনো কারণ নাই। আমরা তাদেরকে আইসোলেশনে রেখেছি এবং এখন পর্যন্ত কারো গায়ে এটা আরো গেছে, কারো শরীরে গিয়েছে বা কেউ আক্রান্ত হয়েছে সেই খবর আমাদের কাছে এখনো নাই। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে। মৃতদের 4 জন পুরুষ ও নারী 2 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 28,028 জনের। 848টি ল্যাবে 24 ঘন্টায় 21,612 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 329 জনের।
পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.52%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,79,325 জনে। সুস্থ হয়েছেন আরও 288 জন। এ নিয়ে মোট সুস্থ 15,44,150 জন। কানাডায় ঢুকতে না পেরে দেশে ফিরেছেন ডাক্তার মুরাদ হাসান। এ নিয়ে আরও জানাতে উত্তরা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ রায়হান, মুরাদ হাসান এখন কোথায় আছেন? সবশেষ খবর আপনি কি জানতে পেরেছেন? দেখুন, প্রতিমন্ত্রী তিনি কিন্তু ঢাকায় এসে নেমেছিলেন এবং তারপর প্রায় 1.5 থেকে 2 ঘন্টা আমরা অপেক্ষা করেছিলাম যে বিমানবন্দরে ভিআইপি টার্মিনালের সামনে। তিনি সেখান দিয়ে না বের হয়ে, তিনি ভিআইপি গেট দিয়ে না বের হয়ে তিনি ডোমেস্টিকের একটি গেট দিয়ে বের হয়েছেন। তারপরে আমরা যেমনটি জানতে পেরেছি, উত্তরা 1 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের এই 15 নম্বর বাসাটিতে তিনি অবস্থান করছেন এবং তিনি এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় যে গাড়িটি দিয়ে বের হয়েছিলেন, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই গাড়িটি করেই কিন্তু তিনি আসলে বের হয়েছেন এবং তিনি এখানে কিছুক্ষণ আগে এই গাড়িটিতে করে এখানে এসছেন বলে আমাদের যে সোর্স রয়েছে সেটি কিন্তু নিশ্চিত করেছে। এবং তার যে গাড়ির নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ 433108, এই গাড়িটি আসলে বের হয়েছে এয়ারপোর্ট থেকে এবং এই গাড়িতে করেই তিনি মূলত আমাদের সাথে, আমরা যতটুকু জেনেছি যে তিনি এখানে এসেছেন এবং তিনি এখানে সরাসরি এয়ারপোর্ট থেকে আসেনি, বরং তিনি কয়েকটি গলি ঘুরে তিনি কিন্তু এখানে আসলে এসেছেন। এবং আমরা গণমাধ্যম কর্মীরাই যখন উনি বের হচ্ছিলেন তখনই চেষ্টা করছিলাম যে তার সঙ্গে সঙ্গে থাকার জন্য, বক্তব্য নেওয়ার জন্য। দেশের বাইরে গিয়েছিলেন, কানাডায় তিনি থাকতে পারেনি, যেতে চেয়েছিলেন, বা দুবাইতেও থাকতে চেয়েছিলেন, কেন থাকতে পারেনি, সেই বিষয়গুলি মাথায় রেখে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তার প্রেক্ষিতে কিন্তু আমরা আসলে এসেছিলাম, কিন্তু উনি এই বাসাটিতে প্রবেশ করছেন কারণ উনি বিমানবন্দর থেকে গাড়িটিতে উঠেছেন, এই গাড়িটি কিন্তু এখানে অবস্থান করছে। তো আসলে অবস্থান করছেন তারপরেও পর্যন্ত, যেহেতু ওনার পক্ষ থেকে মোবাইল ফোনেও ফোন দেওয়া হয়েছিল, তিনি আসলে সেই অর্থে কথা বলেনি মোবাইল ফোনে। তিনি বাংলাদেশে এসছেন, কানাডাতে তিনি থাকতে চেয়েছিলেন, সেখানে যে কোনো জটিলতার কারণে দুটি বিষয় সামনে আসছে, যে তার করোনার সনদ ছিল না, আবার আরেকটি তথ্য বলছে যে ওই দেশের কিছু কমিউনিটি তাকে মানা করেছে, সরকারকে বলেছিল। সেই বিষয়ে একটু জানতে চাই যে তিনি উত্তরাতে যেই বাড়িটিতে আসছেন, এই বাড়িটি কি তার নিজের ফ্ল্যাট, যে ফ্ল্যাটে তিনি উঠেছেন, নাকি তার কোনো আত্মীয়ের ফ্ল্যাট অথবা তার কোনো বন্ধুর ফ্ল্যাট? তিনি কার বাসায় এখন আশ্রয় নিয়েছেন? দেখুন, উনি এটি ওনার নিজের ফ্ল্যাট না বা ওনার নিজের বাড়ি না, এটি মোটামুটি নিশ্চিত। উনি ওনার কোনো আত্মীয়ের বাসাতেই উঠেছেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি এবং যেই বাসাটি রয়েছে সেই বাসাটি ওনার কোনো আত্মীয়ের বাসা হবে বলে জানা গেছে। এবং নিচে যারা সিকিউরিটি গার্ড রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা কিন্তু এই বিষয়ে আসলে সেই অর্থে তেমন কিছু বলছেন না। তারা যদিও বলছেন যে তারা এই বিষয়ে তেমন কিছু জানেন না। তবে যেহেতু আমরা এই গাড়িটিকে, এই ঢাকা মেট্রো এই গাড়িটিকে আমরা দেখেছি বিমানবন্দর থেকে বের হয়েছে এবং এই গাড়িটি এখানে আছে, আমাদের তথ্য বলছিল যে উনি ঢাকা উত্তরা 1 নম্বর সেক্টরে 6 নম্বর রোডের এই বাসাটিতে আসবেন, কিন্তু আমরা এখানে এসে কিন্তু ঠিক তেমনটি দেখতে পেয়েছি। উনি প্রায় কয়েকটি গলি ঘুরেছেন, এয়ারপোর্ট থেকে বের হয়ে উত্তরা 5 নম্বর সেক্টর, এই পুরো এলাকাটি উনি ঘুরে তারপরে আসলে এখানে এসেছেন। ডোমেস্টিক গেট দিয়ে বের হচ্ছিলেন এয়ারপোর্টের, তখন কি আপনারা তাকে দেখতে পেয়েছিলেন? তার গাড়ি, আমি যতটুকু জানতাম যে সাংবাদিকরা ভিভিআইপি টার্মিনাল এবং ডোমেস্টিক টার্মিনাল দুটি জায়গাতেই ছিলেন, তো আপনাদের নজরের মধ্যেই তিনি ছিলেন নাকি নজর এড়িয়ে চলে এসেছেন? এখানে বিষয়টি হচ্ছে আমরা যখন ভিআইপি টার্মিনালে ছিলাম, কারণ উনি যেহেতু একজন কূটনীতিক পাসপোর্ট নিয়ে গিয়েছেন, আমাদের ধারণা ছিল গণমাধ্যম কর্মীদের যে উনি ভিআইপি টার্মিনাল দিয়েই বের হবেন। তারপরে গণমাধ্যম কর্মীরা পাচ্ছিলেন যে উনি হয়তো টার্মিনাল 1 অথবা টার্মিনাল 2 বা ডোমেস্টিক দিয়ে বের হবেন। তারপরে কিন্তু ভিআইপি টার্মিনাল সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং ডোমেস্টিকে থাকা কয়েকজন গণমাধ্যম কর্মী ছবি ধারণ করেছেন, তারা এই গাড়িটিতে করেই সেখান থেকে বের হয়েছেন এবং বের হয়ে তিনি এখানে এসেছেন। যদিও ক্যামেরায়, মানে আমরা আমাদের টেলিভিশনে কাজ করতে গেলে যে ক্যামেরায় আমরা ছবি তুলে থাকি, সেই সুযোগটা আমরা সেই অর্থে পাইনি, কারণ আমরা নানা রকমের তথ্য শুনছিলাম তিনি আসলে কোন
গেট দিয়ে বের হবেন বা তিনি কি এখনই বের হবেন কিনা আমরা এমন তথ্য পেয়েছিলাম। উনি ইমিগ্রেশনে যিনি ওসি রয়েছেন তার রুমেও তিনি বেশ কিছুক্ষণ অবস্থান করেছেন। যদি 5টার সময় নেমে থাকেন উনি ওইখান থেকে বের হয়েছেন 6টার কিছু পরে, 6:30টার সময় উনি বের হয়েছেন, মানে মোটামুটি 1.5 ঘন্টা তিনি সেখানে অবস্থান করেছেন। তারপরে উনি আসলে সেখান থেকে বের হয়ে এবং এয়ারপোর্ট থেকে উত্তরে অনেকটা গণমাধ্যম কর্মীদেরকে এড়িয়েই তিনি কিন্তু এখানে প্রবেশ করেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে যেই ভিডিও ফুটেজটি এখন পর্যন্ত আমাদের হাতে বা গণমাধ্যম কর্মীদের কাছে এসেছে, সেখানে আপনি খেয়াল করবেন যে উনি কিন্তু পুরোপুরিভাবে ঢেকেই এসেছেন। উনি বড় হুডি পরেছেন, ক্যাপ পরেছেন, মাস্ক পরেছেন, যাতে ওনাকে খালি চোখে কেউ দেখে চিনতে না পারে বা তাকে দেখলেই যাতে চেনা না যায়, সেই ব্যবস্থা কিন্তু তিনি মোটামুটি করে এসেছেন এবং সেটি কিন্তু আমরা দেখেছি। উনি আসলে গণমাধ্যমের সামনে আসতে চাইছেন না। উনি গণমাধ্যমের সামনে আসলে হয়তো দুটি বিষয় অন্তত পরিষ্কার হতো। প্রথম বিষয়টা হচ্ছে কানাডায় কেন তাকে আসলে তিনি থাকলেন না বা দুবাইতে কেন তাকে রাখা হলো না, এই বিষয়টি সামনে আসতো। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে উনি ইতিমধ্যে প্রতিমন্ত্রী ওনার যে পদ রয়েছেন সেই পদটি কিন্তু ইতিমধ্যে তিনি পদত্যাগ করেছেন এবং তার মন্ত্রিত্ব ইতিমধ্যে নেই এবং আওয়ামী লীগের পদ থেকে জেলা পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার পদ থাকবে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। তবে সবশেষ বলা যায় 9 ডিসেম্বর পর আজকে 12 তারিখ 3 দিন পর তিনি কিন্তু 2 দেশ আমরা দেখতে পাবো যে সময় হলেই সব বিষয়গুলো আরো পরিষ্কার হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। র্যাব সহ অন্যান্য বাহিনীর কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র যাত্রায় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন আইনমন্ত্রী। তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে বিশ্বাসী, তারা যথাযথ প্রক্রিয়া মেনে চলে। আনিসুল হক দাবি করেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের বক্তব্য না শুনে এ ধরনের ব্যবস্থা নেওয়া উচিত হয়নি। এটি কল্পনাপ্রসূত বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। এদিকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানতে আরও অপেক্ষা করতে হবে বলে জানান আইনমন্ত্রী। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। র্যাব কর্মকর্তাদের উপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা একপেশে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মানবাধিকার নিয়ে কথা বলার আগে যুক্তরাষ্ট্রের তাদের দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, বিভ্রান্তিমূলক তথ্যে যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। রোববার সচিবালয়ে বিষয়টি নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্ত জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি। ঢালাওভাবে অভিযোগ এনে একটি বাহিনীর প্রধান এবং সাবেক কর্মকর্তাদের চিহ্নিত করে নিষেধাজ্ঞা প্রদান অযৌক্তিক। মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে এ ধরনের সিদ্ধান্তই এক ধরনের মানবাধিকার লঙ্ঘন। সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, কয়েকটি এনজিও ও কিছু ব্যক্তির বিভ্রান্তিকর তথ্যের উপর ভিত্তি করে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে, যা অনভিপ্রেত, দুঃখজনক ও অগ্রহণযোগ্য। কতটুকু ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী হয়েছে কিনা সেটি ডিপ্লোম্যাটিক নর্মস এখানে লঙ্ঘিত হয়েছে বলে আমরা মনে করি। ব্যান আরোপ করেছে, এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্ট। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও তুলে ধরেন তিনি। মানবাধিকার লঙ্ঘন করে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এক মাসে বিনিয়োগের টাকা হবে দ্বিগুণ, প্রতিটি শেয়ারের দাম 1800 টাকা। এমন অফারে ডেস্টিনির সাবেক কর্মীরা খুলেছে 4টি অনলাইন প্রতিষ্ঠান। লেনদেন চলছিল বিকাশ ও নগদে। এভাবেই তারা হাতিয়ে নিয়েছে প্রায় 50 কোটি টাকা। অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করে এসব তথ্য জানিয়েছে সিআইডি। ওয়ার্ল্ড বেস্ট প্ল্যাটফর্ম মাইডিন আসছে বাংলাদেশে। বিচার দিলাম
গ্রাহক প্রলুব্ধে অভিজাত হোটেলে এমন দৃশ্য ধারণ করে দেখাতো সাবেক ডেস্টিনির কর্মীরা। আস্থা অর্জনে দামি স্যুট পরে করত কর্মী সমাবেশ। রাজস্বিক এই জীবনযাপনের পেছনে আছে সাধারণের কষ্টে জমানো টাকা। করোনার সময় দ্বিগুণ লাভের আশায় এ প্রতারণায় পা দিয়েছে পোশাক শ্রমিক থেকে শুরু করে ছোটখাটো দোকানি। এখন পথে বসেছেন তাদের সবাই। ৫,০০০ টাকার মতো পাইছি ফেরত। তারপরে সে বলতেছে যে আপনি যদি স্টার হন, স্টার হইলে আপনার ১৫০ আইডি নিতে হবে, ১৫০ আইডি নিলে আপনি স্টার ২০,০০০ টাকা বেতন পাবেন। আমাদের বড় ভাই যে এটা এভাবে আমাদের প্রবণ দেখে যে কাজটা করবে সেটা আমরা বুঝতে পারিনি। এই টাকাগুলো আমি আমার বর দিয়ে আমাকে এক জায়গা থেকে এনে দিচ্ছে, মানে সুদ বাবদি। ওই যে ওরা যেভাবে বলেছে যে ২ মাসের মধ্যে মূল টাকাটা চলে আসবে, পরেরগুলা প্রফিট। বিদেশে আবাসন ব্যবসায় বিনিয়োগের লোভ দেখিয়ে গ্রাহককে বোকা বানাতো তারা। ব্যবহার করত যুক্তরাজ্যের ওয়েবসাইট। প্রথমে অ্যাকাউন্ট ওপেন করতে হলে ১৮৫০ টাকা দিতে হয়, কোথাও কোথাও ২,০০০ টাকা দেওয়ার পরে আপনি রেজিস্টার্ড হয়ে গেলেন তাদের। এখন আপনি একজন কাস্টমার আনতে পারলেই, মানে আরেকটি যদি অ্যাকাউন্ট খুলতে পারেন তাহলে ৫০ টাকা। এখানে ৪টা অন্তত প্ল্যাটফর্ম পেয়েছি তাদের। ৪টা প্ল্যাটফর্মে আমার ধারণা অন্তত ৫-৬ লাখ লোক হতে পারে। এভাবে ২ মাসে ৪ প্রতিষ্ঠানে প্রতিটি থেকে আসতো ১০ থেকে ১২ কোটি টাকা। তাদের বিজনেস এন্টারপ্রেনিউরশিপ একটা চেঞ্জ করেছে, সেখান থেকে তারা প্রায় ১০ কোটি টাকা নিয়েছে। তো এখানে আমরা ৪টা ধরেছি, আমার ধারণা এখানে ৪০-৫০ কোটি টাকার লেনদেন হয়েছে এবং এই টাকা সবই জনগণের টাকা। আর যে টাকাগুলো তারা নিয়েছে বিভিন্ন ফিনান্সিয়াল প্ল্যাটফর্ম ব্যবহার করেছে, যেরকম নগদ ব্যবহার করেছে, নগদের তারপরে বিকাশ ব্যবহার করেছে। প্রাথমিকভাবে বিদেশ সফর বা আইফোন গিফট দিয়ে গ্রাহকদের ফাঁদে ফেলত এই প্রতারক চক্র। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি 10 জনে 7 জন কর্মসংস্থান হারিয়েছেন। একই সময় প্রায় 6 মাসের জমানো অর্থ সংসারের কাজে ব্যয় করেছেন। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। সকালে রাজধানীর ব্র্যাক ইন প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী বলেন, মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্য দূরীকরণে কাজ করছে সরকার। গেল বছরের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে এর প্রভাব পড়তে শুরু করে সব মহলে। এতে নতুন করে দরিদ্র হয়েছেন অনেকে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের এক গবেষণায় বলা হয়, মহামারীর সময়ে চর ও হাওর থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠীর ৭০ ভাগের বেশি লোক কাজ হারিয়েছেন। এসব জনগোষ্ঠীর ২০% লোক সংসার চালাতে গড়ে ৩৫,০০০ টাকা সমপরিমাণ জমানো অর্থ খরচ করেছেন। আবার ৪৭% বেশি মানুষ গড়ে ৫২,০০০ টাকার বেশি ঋণ নিয়েছেন, যা পরিশোধে তাদের 2 বছরের বেশি সময় লাগবে। অনেকের আবার মজুরিও কমেছে। যা বরাদ্দ দেই এটা খরচও করতে পারি না। এখন এটা কি আমার প্রতিষ্ঠানের দুর্বলতা, নাকি আমি এমন ভাবেই বরাদ্দ দেই যে এটা খরচ হবে না আমি জানি? সেইটা একটা বড় চিন্তার জায়গা। গুড গভর্নেন্স একটা বড় সমস্যা। অনুষ্ঠানে জানানো হয়, সরকারের আয় ব্যয়ের কোনো সঠিক হিসেব নেই। সঠিক পরিকল্পনা গ্রহণে তথ্য উপাত্তের ঘাটতিকে অন্যতম বাধা বলে মনে করেন বিশ্লেষকরা। This data hesitancy itself is a great problem, কারণ এটা মানে হচ্ছে যে ডেটা রিয়েল টাইম কারেক্ট ডেটা নিয়ে একটা নার্ভাসনেস উইদিন গভর্নমেন্ট। সো ডেটা হেজিটেন্সি is a potentially great barrier, not just pandemic management. এই সময় পরিকল্পনা মন্ত্রী জানান, দারিদ্র্য দূর করাই এখন সরকারের মূল লক্ষ্য। অভ্যন্তরীণের বাইরে কি বলবো, বিদেশের বাধাও আছে। আমাদের এজেন্ডা খুব পরিষ্কার, দারিদ্র্য দূরীকরণ বা দারিদ্র্যের উপশম। আমাদের এজেন্ডা খুবই পরিষ্কার, জীবনমানের উন্নয়ন। করোনায় সরকারের আয় কমে গেছে, এজন্য ব্যয়ের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নেয়ার তাগিদ দেন বক্তারা। আইডিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর হার কমানোর পরও রাজস্ব আয়ে প্রবৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা চেম্বারের ট্যাক্স গাইডের মোড়-উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। চলতি অর্থবছরের বাজেটে কর্পোরেট কর হার কমানো সহ বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদী কর ছাড় দেওয়া হয়। এনবিআরের হিসেবে গত 5 মাসে রাজস্ব আয়ে প্রবৃদ্ধি প্রায় 15%, আদায় হয়েছে 1 লাখ কোটি টাকার বেশি।
রাজস্ব আয় বাড়াতে ও ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক বাড়ানোর কথা জানান এনবিআর চেয়ারম্যান। এজন্য ব্যবসায়ীদের সঙ্গে একাধিক ওয়ার্কিং গ্রুপ ও ফোকাল পয়েন্ট গঠনের নির্দেশ দেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, জনবলের অভাবে কাঙ্ক্ষিত সেবা দেওয়া যাচ্ছে না। আগামী 20 বছরের চাহিদা নিরূপণ করে জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ভারতের ট্রাই সিরিজ জয় বিশ্বকাপ মিশনে ভালো করার অনুপ্রেরণা দেবে। এশিয়া কাপের সেরা প্রস্তুতি নিয়ে উইন্ডিজ বিশ্বকাপে যেতে চান অনূর্ধ্ব 19 দলের কোচ নাভিদ নেওয়াজ। রাকিবুল, সাকিব, প্রান্তিক, মেহরাবদের নিয়ে গড়া দল শ্রেষ্ঠত্ব ধরে রাখার সামর্থ্য রাখে বলছেন এই শ্রীলঙ্কান। ছবিগুলো স্বস্তির, আত্মবিশ্বাসের। ভারতে ত্রিদেশীয় সিরিজ জয়ের পর কিংবদন্তি ও ভারতীয় বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির কাছ থেকে ট্রফি নেয়ার স্মৃতি অনুপ্রেরণার। সফল একটা মিশন শেষে দেশে ফিরেছে দল, তবে বিশ্রামের সুযোগ নেই। সামনের মাসেই যে বিশ্বকাপ ধরে রাখার মিশন, তার আগেই রয়েছে এশিয়া কাপ। ব্যাটাররা প্রস্তুত হলেও চিন্তা রয়ে গেছে বোলারদের নিয়ে। প্রস্তুতি কতটা নিতে পেরেছি বলা কঠিন। করোনার কারণে সবকিছু পরিকল্পনা মতো হয়নি, তবে অন্য দলগুলোর অবস্থাও একই। শেষবার আমরা সেরা প্রস্তুতি নিয়ে ট্রফি জিতেছি। বোলিং নিয়ে আরও কাজ করতে হবে। গেল বছর বিশ্বকাপ জয়ী দলের 4 সদস্য রাকিবুল, সাকিব, মেহরাব, প্রান্তিক থাকছেন এবারও। তাদের উপস্থিতি দলকে যেমন অভিজ্ঞতা দিচ্ছে, তেমনই কম্বিনেশন তৈরিতে এগিয়ে রাখছে। তারপরেও হেড কোচ ট্রফি ধরে রাখতে চাপ দিতে চান না শিষ্যদের। সিনিয়ররা দলকে এক রাখতে সাহায্য করবে, কম্বিনেশনও ভালো হবে। রাকিবুল, সাকিবরা বিশ্বকাপ জিতেছে, সেই সাহস তো কাজে লাগবেই। তবে আমি ওদের ট্রফি জিততেই হবে এমন চাপ দিতে চাই না। বাংলাদেশ বিশ্বকাপ মিশন শুরু করবে 16 জানুয়ারি। এ গ্রুপে প্রতিপক্ষ ইংল্যান্ড, আরব আমিরাত ও কানাডা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব 19 নারী সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে ড্র করে কিছুটা চাপে লাল সবুজ। ভুল থেকে শিক্ষা নিয়ে ভুটানকে হারানোর প্রত্যয় অধিনায়ক মারিয়া মান্ডার। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল 3টায়। প্রথম ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রত্যাশা মতো 3 পয়েন্ট পাওয়া হয়নি বাংলাদেশের। স্ট্রাইকারদের ব্যর্থতায় ভুগেছে দল। ভুটানের বিপক্ষে মাঠে নামার আগে একাদশ কি হবে তাই নিয়ে চিন্তায় কোচিং স্টাফেরা। রিজার্ভ বেঞ্চেও তেমন নির্ভরযোগ্য স্ট্রাইকার নেই, যে কারণে তহুরা ঋতুকে ফ্রন্টলাইনে রেখেই মূল পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে ফুটবলাররা আত্মবিশ্বাসী ভুটানকে হারানোর ব্যাপারে। আমরা তো নেপালকে প্রেসারের উপরে রেখেছিলাম, কিন্তু ভাগ্যক্রমে যে আমরা গোল করতে পারি নাই। আমাদের প্রত্যেকটা ম্যাচে যে উইন করতে হবে সেভাবে লক্ষ্য, আর ভুটানের সাথে আমরা উইন করতে হবে। আমার যে কালকে অনেক সুযোগ হয়েছিল, ওগুলা নেক্সট ম্যাচে হচ্ছে ওই সুযোগগুলো যদি পাই ওগুলো কাজে লাগাবো। এদিকে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে এরই মধ্যে বাংলাদেশকে সতর্কবার্তা দিয়ে রেখেছে ফিফা র্যাঙ্কিংয়ে 168 নম্বরে থাকা ভুটান। দুর্দান্ত ছন্দে রয়েছে প্রেমা, সব শেষ ম্যাচে একাই করেন 2 গোল। বাংলাদেশ দুর্দান্ত খেলেছে, তাতে আমরা সতর্ক। তবে আমাদের খেলোয়াড়রাও উজ্জীবিত। স্বাগতিকদের হারানোর সব কৌশল কাজে লাগাতে চাই আমরা। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হয় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ভুটানের বিপক্ষে সেরাটা দিতে না পারলে ফিকে হয়ে যেতে পারে লাল সবুজদের ফাইনালের স্বপ্ন। কেননা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 2 দল খেলবে ফাইনালে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।